একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আজ কিন্তু আমরা আবার চলে এসেছি মঙ্গলবার দুপুর 3:30টার নতুন গল্প নিয়ে। আমি অন্তরা, আর আমার সঙ্গে রয়েছে আমি প্রীতম। আজকের গল্পের নাম অপেক্ষার শেষে, আর এই গল্পের লেখক আমি নিজেই। আর আজ গল্প পাঠে আমি রয়েছি তোমাদের সঙ্গে প্রীতম, আর অবশ্যই সঙ্গে রয়েছে আমি অন্তরা। এছাড়াও গল্পের অন্যান্য ভূমিকায় আমি আর অন্তরা তো আছি, আর তার সঙ্গে রয়েছে মৌটুসি। তাহলে গল্প শুরু করা যাক নাকি? হ্যাঁ, গল্প শুরু তো করবই, কিন্তু তার আগে মনে করিয়ে দিতে হবে তো। ঠিক ঠিক, ওই কথাটা। কোন কথাটা? যেটা আমরা প্রতিদিন বলি। ভালোবাসার মরশুম নিয়ে চলে এসেছে আরও একটা নতুন চ্যানেল, ভূত চর্চা। আর ভূত চর্চায় প্রতি শনিবার রাত্রি 11টায় আমরা আসি একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে, তাই তো? তাহলে চ্যানেলটা কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে। লিংক কোথায় পাওয়া যাবে? লিংক পাওয়া যাবে ডেসক্রিপশন বক্সে। তাহলে চলুন ডেসক্রিপশন বক্সে গিয়ে একবার লিংকটা সার্চ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেই রাখুন সবাই। ভালোবাসার মরশুমের গল্পগুলোর সঙ্গে সঙ্গে ভূত চর্চার গল্পগুলোও কিন্তু অবশ্যই শুনবেন। তাহলে আজকে আপাতত আর বক বক না করে সোজা চলে আসি গল্পে। একদম। আজকের গল্পের নাম অপেক্ষার শেষে। তুমি বলেছিলে কবিতা দিয়ে সংসার চলে না, অথচ আমি কবিতাতেই গড়ে তুলেছিলাম আমাদের ছোট্ট সংসারটা। তুমিও ছিলে সেখানে, আমি আর কাগজের মানুষগুলো। এই চা বাগান যেমন নিঃশব্দে মাথা নোয়ায়, আমিও নুয়ে পড়েছিলাম তোমার বাস্তবের সামনে। কিন্তু আমার কল্পনাগুলো তো হাঁটতে শেখে না, ওরা তো উড়ে বেড়ায় হঠাৎ হাওয়ায় ভেসে। যেন আজও কল্পনায় আমি তোমার জন্যই কবিতা লিখি। আজও রাত হলে শব্দগুলো তোমার মতোই আমায় ডাকে। তুমি বলেছিলে ভালোবাসা মানে দায়িত্ব, আমি বলেছিলাম ভালোবাসা মানে অনুভব। আর আজ আমি জানি তুমি জিতে গেছো, কিন্তু আমি হেরে গিয়েও হারিয়ে যাইনি। আমি নিজের মতো করে লিখে যাব, আর জানলার বাইরের সবুজগুলো দেখে ভাববো তুমিই ছিলে আমার প্রথম কবিতা। বলছি, আমি একটু আমার লাগেজটা ওই দিক থেকে নেব, একটু হেল্প করবেন প্লিজ? ও হ্যাঁ হ্যাঁ, সরি, আমি একদম খেয়াল করিনি। আপনার ট্রলিটা বোধহয় এদিকেই রয়েছে না? এই তো, আমি সরে যাচ্ছি, দাঁড়ান। ওহো হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে তখন ট্রেন ছাড়ার সময় আর অন্য কোথাও জায়গা ফাঁকা ছিল না, তাই আপনার সিটের নিচেই রাখতে হয়েছিল ট্রলিটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, কোনো অসুবিধে নেই। দাঁড়ান, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি, দাঁড়ান। এই নিন, ওই দিকটা ধরে টানুন। এই তো হয়ে গেছে। থ্যাংক ইউ। আসলে ট্রেন ঢুকছে তো টেনশন করছিলাম, যদি চটপট লাগেজটা বের করে না নামতে পারি তাহলেই শেয়ার ট্যাক্সির ওখানে লাইন পড়ে যাবে। ও আচ্ছা, ট্রেন স্টেশনে ঢুকছে বুঝি? মানে এনজেপি ঢুকছে? ইস, আমি একদম খেয়াল করিনি, আমারও তো লাগেজটা নামাতে হবে। আমি হেল্প করে দিই? আরে না, তার দরকার হবে না, ওটা আমি নিজেই পেরে নিচ্ছি, ওপরের দিকে রেখেছি তো। তা আপনি বলছিলেন শেয়ার ট্যাক্সি ধরবেন, কত দূর যাবেন আপনি? আমি দার্জিলিং যাচ্ছি। শেয়ার ট্যাক্সি করে চলে গেলে খানিকটা কস্ট কাটিং হবে, না হলে শুধু আবার একা একটা গাড়ি। হ্যাঁ, তা প্রায় নয় করে 3,000 থেকে 4,000 টাকা তো নিয়েই নেবে বলুন। তাই আবার বলতে, সিজনে এলে তো 5-6 হাজার টাকা করেও চায়। হ্যাঁ, তার থেকে বরং ওই শেয়ার ট্যাক্সি
250 টাকা পার হেডে চলে যাওয়া যাবে, বেটার ওটাই। আমিও তাহলে শেয়ার ট্যাক্সি নিয়ে নেব। ও, তার মানে আপনিও দার্জিলিংয়েই যাবেন? না না, আমি ঠিক দার্জিলিংয়ে যাব না, ঘুম পর্যন্ত যাব। ওই শেয়ার ট্যাক্সি ধরে নেব। ও, ওই দেখুন দেখুন, ট্রেন ঢুকছে, চলুন চলুন এগোই। ওহো, চলুন চলুন। ট্রেন তখন ধীরে ধীরে এনজেপি স্টেশনের দিকে ঢুকছে। জানলা দিয়ে ভেসে আসছে পাহাড়ি হাওয়া আর এক রাশ সবুজ চা বাগানের সুবাস। একটু আগেই ঋদ্ধিমান জানলার গ্লাসে হেলান দিয়ে এক মনে তাকিয়েছিল বাইরের দিকে, কিন্তু তার চোখে প্রকৃতি নেই। তার চোখে ভাসছে শুধু একটা মুখ, অনুষ্কা। তবে কো প্যাসেঞ্জারের হঠাৎ তৎপরতায় নিজেকে খানিকটা সামলে নিয়েছে। ঋদ্ধিমান ট্রেন থেকে নামে, কাঁধে একটা ব্যাগ, হাতে একটা পুরনো ডায়েরি, আর সঙ্গে ওর ভীষণ প্রিয় আকাশ নীল রঙের ট্রলিটা। তাকে কারোর খুঁজে পাওয়ার দরকার নেই। সে এসেছে নিজেকেই একটু নতুন করে খুঁজতে। সেই খোঁজার পথ শুরু হবে এখান থেকেই, মানে এনজেপি স্টেশন থেকে। হালকা কুয়াশা জড়ানো সকাল, দিগন্তে ভেসে থাকা পাহাড়ের আভাস, আর বাতাসে মিশে থাকা চা পাতার ঘ্রাণ। এ যেন শহর থেকে অনেক দূরের এক নতুন পৃথিবী। স্টেশনের লাল ইটের প্ল্যাটফর্ম যেন পুরনো দিনের সিনেমার মতো। চারপাশে ছড়িয়ে থাকা চা কফির স্টল, ছোট ছোট বুট পলিশের দোকান, আর একপাশে ঝকঝকে রেল পুলিশের বোর্ড। ঋদ্ধিমান হেঁটে হেঁটে পৌঁছলো ওভারব্রিজে। ধাতব সিঁড়ির প্রতিটা ধাপ যেন পাহাড়ের দিকে আরো এক কদম এগোনো। ওভারব্রিজ থেকে নিচে তাকালে দেখা যায় ট্রেনের ছাদে সূর্যের আলো চিকচিক করছে। দূরে পাহাড়ের উদ্দেশ্যে গড়িয়ে চলেছে গাড়ি, আর ট্রেন লাইনের ধারে দাঁড়িয়ে থাকা কিছু যাত্রী, যারা ঠিক বুঝে উঠতে পারেনি এই ভোর তাদের কোন গল্পের দিকে নিয়ে যাচ্ছে। ওভারব্রিজ পার করে স্টেশনের বাইরে এলেই যেন প্রকৃতি একটু জোরে শ্বাস নেয়। মেঠো হাওয়া এসে চুল উড়িয়ে দেয়, আর চোখের সামনে ধরা দেয় এক রঙিন দৃশ্য। ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই চায়ের দোকান, ধোঁয়া উঠছে টিনের কেটলিতে। দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়ি রং করা শেয়ার ট্যাক্সিগুলো যেন পাহাড়ের কোল থেকে নেমে আসা ঘোড়ার শাড়ি। ঋদ্ধিমান গভীর শ্বাস নিল। এই শহর তার চেনা নয়, তবু যেন কোথাও অচেনা এক শান্তি মিশে আছে বাতাসে। তাকে কোথাও পৌঁছতে হবে না, সে কেবল পালাতে এসেছে, নিজের ভাঙা মন নিয়ে এই পাহাড়ি শহরের কোলে নতুন করে নিজেকে আবিষ্কার করতে। এই যে এদিকে এদিকে, আরে আরে এই তো। আচ্ছা, আপনি খেয়াল করিনি, দাঁড়ান দাঁড়ান, রাস্তাটা পার হতে হবে। বাপরে, আপনি এত তাড়াতাড়ি হেঁটে আমার আগেই চলে এসেছেন। হ্যাঁ, আমার ওটাই স্বভাব, হুড়মুড়িয়ে হাঁটি, তাই আগে ভাগে চলে এসেই লাইন দিয়ে ফেলেছি। বলছি, শুনুন না, একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন। আসলে আমার না এই এত গা ঘেঁষাঘেঁষি করে বসতে খুব সমস্যা হয়। শেয়ারে গেলে তো মাঝখানের সিটটা 4 জনের জন্যই বুক হবে। আচ্ছা, যদি এই মাঝের একটা সিট, মানে ধরুন এই পুরো 4টেই আমরা দুজনে মিলে শেয়ার করে বুক করে নিই, আপনার কি খুব সমস্যা হবে? ওহো, এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ভালোই তো, একটু খোলামেলাভাবে বসে যাওয়া যাবে, আমার কোনো অসুবিধে নেই, তাই করা যাক। হলুদ সাদা বুলেরো শেয়ার ট্যাক্সিটা ধীরে ধীরে স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে পড়ল। মাঝখানের 4টে সিটে ঋদ্ধিমান আর শায়েরি পাশাপাশি বসে। কেউ কারোর নাম জানে না, শুধু কিছু সময় আগের পরিচিত মাত্র। এই মুহূর্তে সহযাত্রী ওরা। ঋদ্ধিমানের চোখ বাইরে, জানলার কাঁচ নামানো, হালকা ভোরের হাওয়া মুখ ছুঁয়ে চলে যাচ্ছে। শায়েরিও পাশ ফিরেছে বাইরের দিকে, যেন দুজনেই একা অথচ একসাথে।
গাড়ি যখন এনজেপির ব্যস্ত রাস্তা ছেড়ে শিলিগুড়ির মূল শহরের মধ্যে ঢোকে, তখন শহরের ঘুম সবে ভাঙতে শুরু করেছে। চায়ের দোকানে ধোঁয়া উঠছে, কচুরি তরকারির গন্ধ ভেসে আসছে জানলার ফাঁক গলে। দোকানের সামনে হাই তুলছে সদ্য ঘুম থেকে ওঠা দোকানদার। ছোট ছোট স্কুল বাস ছুটোছুটি শুরু করে দিয়েছে স্কুল বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় পড়ছে সকালের সোনালি রোদ। তারপর গাড়ি বাঁক নেয় আর শহরের কোল ছেড়ে ঢুকে পড়ে এক সবুজ উপত্যকার ভিতর দিয়ে। চা বাগান শুরু হয়েছে। ডান দিকে যত দূর চোখ যায় সাজানো চা গাছের সারি। কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি। গাছের মাথায় থমকে থাকা শিশিরগুলো রোদে ঝলমল করছে। এক পাশ দিয়ে সঙ্গী হয়ে চলেছে টয় ট্রেনের সরু রেল লাইন, ছোট ছোট পাথরের উপর দিয়ে ছুটে চলা স্মৃতির মতো। ঋদ্ধিমান হঠাৎ খেয়াল করে পাশে বসে থাকা মেয়েটির হাতের আঙুলে যেন নীল কালি লেগে রয়েছে, আর ওই নীল কালি লাগা আঙুল ছুঁয়ে দিয়ে যাচ্ছে জানলার কাঁচে, আর কুয়াশা ভেজা কাঁচের উপর এঁকে দিচ্ছে ভালোবাসার চিহ্ন, একটা ছোট্ট হার্ট সাইন। আর সেই হার্ট সাইনের নিচ থেকে উপর দিক বরাবর কোনাকুনি হয়ে চলে গেছে একটা তীর। সামান্য মুচকি হেসে আবার মুখ ফেরালো ঋদ্ধিমান। তারপর হঠাৎ বেখেয়ালে নিজের আঙুলটা চালিয়ে দেয় জানলার কাঁচে। মনের অজান্তেই এঁকে ফেলে একটা ব্রেক করা হার্ট সাইন। তারপর আর কিছু না বলে সে আবার চোখ ফেরায় বাইরের দিকে। এই নীরব যাত্রার শব্দই এখন তার সবচেয়ে প্রিয়। ট্যাক্সিটা এগিয়ে চলে রোহিণীর রাস্তার দিকে। মেঘলা পাহাড় দূরে দেখা যায়। গাড়ির গ্লাসে প্রতিফলিত হয় দুই অচেনা মুখের ছায়া। এই রাস্তা যেন তাদের দুজনের মাঝখানে একটা গল্প লিখে চলেছে। একটা গল্প যার শুরুটা হয়তো হয়েছে নীরবতায়, তার শেষ কোথায় হবে কেউ জানে না। ঋদ্ধিমানের মনে তখন ভেসে আসছে অনুষ্কার কথা। ছটফটে মেয়েটা বড্ড বেশি কেরিয়ার কনসাস। অনুষ্কার লক্ষ্য আসলে অনেক উঁচুতে ছিল, আর ঋদ্ধিমানের সে তো বরাবরই সমান্তরালে চলে, অল্পেতেই খুশি। সাধারণ সাদামাটা জীবনে থিতু হতে পারলেই নিশ্চিন্ত। কিন্তু অনুষ্কার তখন স্বপ্নের ডানা মেলে দেওয়ার ইচ্ছে ছিল অনেক দূরে। আসলে ওদের সম্পর্কটা হয়তো তৈরি হওয়ারই ছিল না। আসলে ওরা হয়তো দুজন দুটো ভুল মানুষকে পছন্দ করে বসেছিল। তাই কেউ কাউকে দোষ দেয়নি, নিঃশব্দে ভেঙে গিয়েছিল ওদের সম্পর্কটা। এই তো মাত্র কয়েকটা মাস আগেই। তোমার না আছে কোনো অ্যাম্বিশন, না আছে কোনো কেরিয়ার প্ল্যানিং। কি করবে তুমি ঋদ্ধি? ভেবে দেখেছো একবারও? মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে আজ প্রায় 2 বছর হয়ে গেল। গ্র্যাজুয়েশনটা যখন কমপ্লিট করলে তোমার বাবা তোমাকে কতবার বলল একটা প্রফেশনাল কোর্স করতে, MBA করতে, কিন্তু তুমি কি করলে? তুমি ওনার কোনো কথার কোনো গুরুত্বই দিলে না। কম্পারেটিভ লিটারেচার তখন তোমার মাথায় ঢুকলো। রেজাল্ট কি হলো? মাস্টার্সের 2 বছর পরেও তুমি বেকার, লিটারালি বেকার। কিন্তু আমি তো চাকরি বাকরি এসব করতে চাইনি অনুষ্কা। আমি চেয়েছিলাম সারাদিন একটা ছোট্ট পাহাড়ি গ্রামে একটা ছোট্ট কাঠের বাড়িতে বসে অনেক কিছু লিখব। আমি বরাবর চেয়েছিলাম এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সেই রূপকথা আমার একার হবে। জীবনটা না জয় গোস্বামী নয়, আর আমি সেই মেঘবালিকাও নই যে আমার জন্য তুমি এক পৃথিবী রূপকথা লিখতে বসবে। আর যদি ধরেও নি তুমি সেই যে নাকি এক পৃথিবী লিখবে বলে ঘর ছেড়েছিলে, তা কি লিখলে? একটা খাতাও শেষ করেছো? আসলে কি জানো অনুষ্কা, লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ এমন ভূত চাপলো আমার মাথায়। খেলতে খেলতে চলে গেলাম মেঘের মাঠে। হ্যাঁ, তারপর থেকে দেখতে পেলে যে চেনা মুক্ত কেউ নেই এ তল্লাটে, কারণ সবাই যে যার কেরিয়ার নিয়ে ব্যস্ত।
কারোর খেয়ে পড়ে কাজ নেই, সারাদিন বসে বসে কবিত্ব করে বেড়াবে। প্রত্যেকের নিজের নিজের ভবিষ্যতে চিন্তা থাকে, তুমিই একমাত্র ব্যতিক্রম। আমি তো সবসময় ব্যতিক্রম হতেই চেয়েছি। ব্যতিক্রম হয়ে স্রোতের উল্টো দিকে হাঁটাটাই তো আমার অভ্যেস। হ্যাঁ তাই তো, ওই স্রোতের উল্টো দিকে হেঁটে সোজা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি আর তোমার সঙ্গে তোমার কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। এবার আমাকে সেটেল হতে হবে। তাই এবার যদি তুমি ফাইনালি আর 5-6 মাসের মধ্যে কোনো একটা চাকরির ব্যবস্থা না করো, তাহলে আমাদের সম্পর্কটা অন্তত আর থাকবে না। ও, তার মানে আমাদের সম্পর্কটা শুধুমাত্র আমার চাকরি পাওয়া না পাওয়ার উপরে নির্ভর করছে বলতে চাইছো? যদি আমি আজীবন চাকরি না করে বেকার থাকি, তাহলে তুমি থাকবে না, তাই তো? হ্যাঁ ঠিক ধরেছ, অ্যান্ড আই মিন ইট। তারপর আর কি, দুজন দুজনের রাস্তায়। তবে এ কথা সত্যি যে সব থেকে বেশি কষ্ট পেয়েছিল ঋদ্ধিমান, কারণ ওর জীবনের সমস্ত স্বপ্নই ছিল অনুষ্কাকে ঘিরে। কিন্তু অনুষ্কার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল ওর কেরিয়ার, ওর সেটেলড লাইফ। মনের ক্ষতগুলো বোধহয় ততক্ষণ পর্যন্ত মেটে না যতক্ষণ পর্যন্ত তা অনন্ত প্রকৃতির মাঝে ছড়িয়ে দেওয়া হয়। তাই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতেই আজ ঋদ্ধিমান চলল ওর কল্পনায় দেখা একটা পাহাড়ের কোলে, একটা ছোট্ট পাহাড়ি গ্রামে, একটা ছোট্ট কাঠের বাড়িতে কিছু দিনের জন্য গেস্ট হয়ে, মনের ক্ষততে খানিকটা প্রকৃতির প্রলেপ লাগিয়ে তারপর আবার জীবনটাকে একটু রিস্টার্ট করবে। চটপট হাতের ডায়েরিটা খুলে ফেলল। শিলিগুড়ির রাস্তাটা ধরে গাড়িটা এগিয়ে চলেছে, অথচ আমার ভেতরের রাস্তাটা কোথাও একটা যেন গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছে। অনুষ্কা, জানো তো, আজও তোমার চলে যাওয়ার দিনটার শব্দ, গন্ধ, রং সব মনে আছে। সেই বিকেলটাও ছিল এমনই, ঠিক আজকের সকালটার মতো, কুয়াশা ঘেরা। ঠিক এই পাহাড়ি রাস্তাটার মতো হঠাৎ করেই থেমে গেলে তুমি, একটা মৌনতা গায়ে মেখে নিয়ে চলে গেলে। আচ্ছা, আমি কি খুব খারাপ ছিলাম নাকি খুব ভালো ছিলাম তাই তুমি ভয় পেয়ে গেলে? তুমি কি বুঝেছিলে যে আমি শুধু তোমায় ভালোবেসেছিলাম, আর এটাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য? বোধহয় আমিই ভুল বুঝেছিলাম। তুমি আসলে একটা নিশ্চিন্ত জীবন চেয়েছিলে, একটা নিশ্চিন্ত, বিলাসবহুল, সুখী জীবন, যে জীবনে কোনো চিন্তা থাকবে না, আরাম, আয়েশ, বৈভবের কোনো খামতি থাকবে না। আজ ট্যাক্সির জানলা দিয়ে যখন চা বাগানের সবুজ নরম ঢেউগুলো পেরিয়ে যাচ্ছি, তখন মনে হলো যদি তুমি এখন পাশে থাকতে, হয়তো একটা হাত বাড়িয়ে বলতাম, তুমি তো চলে গিয়ে ছুটি পেয়ে গেলে, কিন্তু আমার জীবনটা? তুমি একটাও শব্দ না বলেই কিভাবে হেঁটে চলে গেলে গো? কিভাবে পারলে আমার কাঁধে একটা অসমাপ্ত গল্প চাপিয়ে রেখে চলে যেতে? তুমি এখন কেমন আছো জানি না, তবে আমি এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি যেখানে শেষবার তুমি আমায় ফেলে চলে গিয়েছিলে। আমি ঠিক কোথায় ভুল ছিলাম অনুষ্কা? নাকি আমি শুধুই একটু বেশি অবাস্তব হয়ে পড়েছিলাম তোমার গল্পে? বাই প্রফেশন আপনি কবি নাকি? হ্যাঁ, আরে না না, সেরকম কিছু না, ওই একটু আধটু লেখালেখি করি আর কি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। আর তাছাড়া দোষই বা কি বলুন, এমন ওয়েদার, এমন জায়গা। আমি লিখতে জানলে আমারও পেনের ডগায় কবিতা চলে আসতো। আপনি চালিয়ে যান। আরে না না, সেরকম কিছু নয়, ওই মাঝে মাঝে আবোল তাবোল মনের মধ্যে দু একটা কথা চলে আসে, লিখে রেখে দিই, এই আর কি। বুঝতে পেরেছি,
ওই দেখুন দেখুন, পাহাড় দেখা যাচ্ছে। আহা, কি অনাবিল আনন্দ, কি সজীব আর কি প্রাণোচ্ছল, তাই না? সত্যি, পাহাড় মনকে চঞ্চল করে দেয়। ঠিক বলেছেন। অনেক সময় ভাঙা মনকেও জোড়া লাগিয়ে দেয়। চেষ্টা চালিয়ে যেতে পারেন। জানলার কাঁচের বাষ্পে ভগ্ন হৃদয়ের ছবিটা দেখে মশকরা করলো শায়েরি। আর উল্টো দিকের কাঁচে তখনও হার্ট সাইনটা জলজল করছে দেখে উত্তর দিল ঋদ্ধিমান। ঠিক বলেছেন, পাহাড় ভাঙা হৃদয়কেও জোড়া লাগাতে পারে, আবার শুষ্ক হৃদয়ে আনতে পারে প্রেমের জোয়ার। আর তার সঙ্গে দমকা ঠান্ডা হাওয়া, তাই তো? একদম তাই। গাড়িটা এবার ঢুকে পড়েছে রোহিণীর রাস্তা ধরে, কার্শিয়াংয়ের দিগন্ত ভেদি সবুজের মধ্যে দিয়ে। জানলার কাঁচ নামিয়ে দিলে পাহাড়ি বাতাস যেন মুখের উপর আদর করে যায় ঠান্ডা অথচ কোমল ছোঁয়ায়। গায়ে একটা শিহরণ জাগায়, মনটা যেন মুহূর্তেই শহরের কোলাহল থেকে ছুটি পেয়ে যায়। বাঁক নেয় রাস্তা, আর প্রতিটা বাঁক যেন খুলে দেয় নতুন এক একটা পরত। কখনো ডান দিকে ঝুঁকে পড়া এক ঝাঁক পাহাড়ি ফুলের দল, কখনো বাঁ দিকে গভীর খাদ, যেখান থেকে ঘন কুয়াশা যেন উঠে আসছে ধোঁয়ার মতো। দূরে নিচে ছোট ছোট চা বাগানের ল্যান্ডস্কেপ, সেগুলো যেন সবুজে আঁকা এক একটা জীবন্ত পেইন্টিং। আর পাহাড়ের ঢালে ঢালে ছড়িয়ে থাকা সাদা রঙের কুয়াশা, ঠিক যেন কেউ তুলো ছিঁড়ে বিছিয়ে রেখেছে দিগন্তের কোলে। এই রোহিণীর রাস্তা যেন সময়কে আলতো করে থামিয়ে দেয়। মনে হয় এই পথের শেষেই আছে কোনো পুরনো ভুলে যাওয়া গান, কোনো উত্তরহীন প্রশ্ন, কিংবা কোনো ফেলে আসা প্রেমের স্মৃতি। আর সেই গাড়ির মধ্যেই বসে আছে ঋদ্ধিমান। জানলার বাইরে তাকিয়ে থাকা চোখ এখন শুধু পাহাড়কে নয়, অতীতকেও দেখছে। এই পথে চলতে চলতে মনে হয় প্রকৃতি কখনো কখনো আমাদের ভাঙা অংশগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু সব প্রশ্নের উত্তর কি মেলে এই রোহিণীর রাস্তায়? মশাই, আপনি তো বড্ড বেশি ভাবুক। আরে নামুন, গাড়ি দাঁড়িয়েছে। এখন এখানে একটা ছোট্ট করে টি ব্রেক, আমার জন্য অবশ্য মোমো ব্রেক। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, গাড়ি এখানে কিছুক্ষণ দাঁড়াবে বোধ হয় না? হ্যাঁ, ব্রেকফাস্টটা সেরে নিই তাহলে। আপনি বুঝি মোমো পছন্দ করেন? না তো, পছন্দ আলাদা বিষয় আর ভালোবাসা আলাদা বিষয়। পছন্দ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মোমো আমার ভালোবাসা, আমার জীবনের প্রথম লাভ, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমিও মোমো খেতে ভালোই বাসি, তবে এখন ভাবছি একটু নুডলস খাবো, আর সঙ্গে এক কাপ দার্জিলিং চা। দার্জিলিং চাটা অবশ্য কমন। তাহলে আমাদের জন্য এক প্লেট মোমো আর এক প্লেট নুডলস বলে দিন। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভালোই ঠান্ডা। তারপর কোথায় চললেন আপনি? আমি যাচ্ছি ওখড়া, ঘুম থেকে কিছুটা দূরে একটা গ্রাম। তাই তো, আপনি তো আবার লেখক মানুষ। আপনার অবশ্য দার্জিলিং শহরের কোলাহল টোলাহল পছন্দ হবে না। না না, ব্যাপারটা ঠিক তেমন নয়। আসলে একটু নিশ্চিন্তে দুদিন রেস্ট নেব, তেমনটাই বলতে পারেন আর কি। সে ভালোই। আমার আবার জীবনে রেস্ট নিতে একেবারে ভালো লাগে না। ছুটে বেড়াতে পারলেই শান্তি, বুঝলেন? তাই জন্যই তো 10 জন বন্ধু মিলে প্ল্যান করেছিলাম দার্জিলিং আসবো, এখান যাব সেখান যাব, ওটা খাবো সেটা খাবো, কিন্তু একে একে সবাই প্ল্যান ক্যান্সেল করেছে। আমি কিন্তু ক্যান্সেল করিনি। 17 ট্রিপ বাদ দিয়ে সোলো ট্রিপেই বিন্দাস চলে এসেছি। ভালোই করেছেন,
মাঝে মাঝে নিজেকে নিজে সময় দেওয়াটা খুব প্রয়োজন, না হলেই চাটা ঠান্ডা হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নিন, আর তারপর গাড়ি ছাড়ার তো সময়ও হয়ে যাবে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, চলুন খেয়ে নেওয়া যাক। গাড়িটা আবারও চলতে শুরু করেছে। একটু আগে ছোট্ট একটা হোটেলে দাঁড়িয়ে গরম গরম নুডলস আর 1 কাপ দার্জিলিং টি দিয়ে শুরু হয়ে গেছে সকালটা। পাহাড়ি হিমেল বাতাসে সেই দার্জিলিং চায়ের গন্ধ যেন এখনো ঠোঁট ছুঁয়ে রয়ে গেছে। ঋদ্ধিমান জানলার পাশে বসে মুখটা বাইরে বার করে রেখেছে। সামনে কার্শিয়াং রেল স্টেশনটা এক ঝলকে চোখে পড়ল। নরম কুয়াশার চাদরে মোড়া, যেন একটা ঘুমন্ত স্বপ্নের মতন লাগছে। স্টেশনের প্ল্যাটফর্মে কয়েকটা মানুষ চুপচাপ বসে আছে। কেউ চায়ের কাপ হাতে হালকা গল্পে মগ্ন, কেউ বা একা। গাড়ির চাকাগুলো ঘুরতে ঘুরতে যেন ওকে নিয়ে যাচ্ছে শুধু একটা গন্তব্যে নয়, বরং নিজের ভেতরের কোনো বিস্তৃত ফেলে আসা অতীতে। স্নিগ্ধ পাহাড়ি রাস্তা, একদিকে গভীর খাদ, অন্যদিকে কুয়াশায় ঢাকা সবুজ পাহাড়। সেই সবুজেও যেন মন খুঁজে পায় একটা ধূসরতা। এক একটা মোড় ঘুরতে ঘুরতে মনেরও যেন কিছু কিছু মোড় ঘুরে যাচ্ছে। হঠাৎ মনে ভেসে আসে কতগুলো না জানা কথা। এই রাস্তাগুলো কি জানে আমি ঠিক কি ভুল করেছিলাম? নাকি জানেই না কিছু? পাহাড় তো কথা বলে না, সে নাকি শুধুই শোনে। নিচের দিকে তাকালেই ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রামগুলো, আর ওই দূরে দূরে ছড়িয়ে থাকা ঘরবাড়ির ছাদে নীল সবুজ ত্রিপল, আর পিছনে রঙিন জামা কাপড় শুকোচ্ছে হালকা মিঠে রোদে। অনুষ্কাকে একবার বলেছিলাম, কার্শিয়াং গেলে একটা ছবি তুলে দিস ট্রেন লাইনের ধারে দাঁড়িয়ে। ছোটবেলায় বাবার হাত ধরে গিয়েছিলাম, সেই ছবিটা হারিয়ে গেছে আমার। ঋদ্ধিমান চুপচাপ তাকিয়ে থাকে সেই ট্রেন লাইনের দিকে। মনে হয় এই হারানো ছবিগুলো, কথাগুলো, অনুভূতিগুলো সবকিছুই এই পাহাড়ের কুয়াশায় কোথাও না কোথাও গেঁথে আছে। কিছু বলা হয় না, তবু সব বলা হয়ে যায়। আর চোখে জল আসে না, কিন্তু মনটা ভার হয়ে থাকে। অনুষ্কা, তুই জানিস, পাহাড়ে আসা মানেই এখন তোর সঙ্গে কথা বলা। তুই না থেকেও যেন রয়ে গেছিস আমার সবটুকু স্মৃতি জুড়ে, এই কুয়াশার মতো সব জায়গায় ছড়িয়ে। গাড়িটা মোড় ঘোরে ঘুম স্টেশনের দিকে, এগিয়ে চলে আরও কিছুটা, আর ঋদ্ধিমান চলে যায় নিজের মনের খাদের আরও গভীরে। উফ, এ আবার কি ভাবছে? এই যে মিস্টার, আপনাকে নামতে হবে তো, ঘুম স্টেশনে চলে এসেছি। ওহো, দেখেছেন, একদম খেয়াল করিনি। আমাকে তো নেমে যেতে হবে। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, সেই আপনি খেয়াল করেননি, সেটা আমি বেশ খেয়াল করেছি, তাই অযথা আপনাকে বিরক্ত করিনি। আপনি আপনার ভাবনার জগতে বেশ ডুবেছিলেন দেখলাম। ওই আর কি, আমার আবার হোমস্টে থেকে অন্য একটা গাড়ি এখানে নিতে আসবে জানেন। আমাকে একটু ওই দিকটায় গিয়ে অপেক্ষা করতে হবে। আসি তাহলে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। হ্যাপি জার্নি। সেম টু ইউ। ঋদ্ধিমান আস্তে আস্তে এগিয়ে চলল ঘুম স্টেশনটাকে ডান দিকে ফেলে রেখে দূরের রাস্তাটায়। গাড়িটা খানিকটা জ্যামে আটকে থাকার জন্য ঋদ্ধিমানের চলে যাওয়ার দিকে নিষ্পলক দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল শায়েরি। মনে মনে ভাবল, কি অদ্ভুত মানুষটা। এই এতটা রাস্তা জুড়ে কখনো গাড়ির পাশে পাহাড়ের দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছিল, আবার কখনো চুপ করে তাকিয়ে থাকছিল জানলার বাইরে। মনে হচ্ছিল ভেতরে কি যেন এক সমুদ্র বয়ে চলেছে। কোনো অহংকার নেই, কোনো বাড়াবাড়ি নেই, একটা অদ্ভুত শান্তি মিশে আছে ওর চোখে, ঠিক যেন মেঘে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আচ্ছা, নামটাই তো জানা হলো না। মানুষটার নামই জানি না,
অথচ ওনাকে নিয়ে কি রকম মাথার মধ্যে চিন্তা ভাবনা ঘুরঘুর করছে। কোথা থেকে এসেছে, কি করে, কিছুই তো বলল না। অথচ কেমন যেন মনে হলো অনেক দিনের চেনা। এই যে এখন হাঁটছে একটু দূরে, ধীরে ধীরে, মনে হচ্ছে ঠিক এমন ভাবেই একদিন হারিয়ে যাবে এই কুয়াশায়, আর আমি জানতেই পারবো না সে কে ছিল। মন খারাপ লাগছে এমনটা নয়, আবার মনটা খুশিও না। একটা অদ্ভুত টান, যেন কোনো পুরনো গল্পের অসমাপ্ত পাতায় হঠাৎ করে চলে এসেছিলাম আমরা। হয়তো নাম জানা হয় না বলেই এমন কিছু মানুষ থেকে যায় আমাদের গল্পে, চুপচাপ অথচ অমলিন। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই শেয়ার ট্যাক্সি এসে দাঁড়ালো দার্জিলিং ম্যালের সবচেয়ে জনবহুল জায়গা, ক্লক টাওয়ারের ঠিক নিচে। একে একে শেয়ার ট্যাক্সির অন্যান্য যাত্রীরা নেমে পড়েছে নিজেদের গন্তব্যে। দু একজন এসে নামবেন এখানেই। নিজের ব্যাগপত্র গুছিয়ে নেমে পড়ল শায়েরি। তারপর হঠাৎ খেয়াল পড়ল ডান দিকের জানলার ধারের সিটের উপরে ডায়েরিটা এতক্ষণ ছেলেটার হাতেই ছিল। ঘুম স্টেশনে নামার আগে মনের খেয়ালে তাড়াহুড়োয় ফেলে রেখে চলে গেছে বোধহয়। অদ্ভুত তো ছেলেটা, সেই গাড়িতে ওঠা থেকে ডায়েরিটাকে আঁকড়ে ধরে বসে রইল। পাহাড়ের রাস্তা দেখে কোন খেয়ালে ডুবে রইল, আর মাঝে মাঝে টুকটুক করে কী সব যেন ডায়েরিতে লিখে রাখছিল। আর ফেরার সময় সেই ডায়েরিটাই ফেলে রেখে চলে গেল। কি ভাবুক আর ভুলো মনের লোক রে বাবা। কিন্তু ডায়েরিটা তো খুব সম্ভবত প্রয়োজনীয়, এইভাবে ফেলে রেখে চলে গেল। কোনোদিন হয়তো ওর হাতে এটা পৌঁছবেই না। আমি কি এটা নিয়ে নেব, সঙ্গে করে নিয়েই নামবো? কোনো না কোনোভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তো করাই যাবে। কন্ট্যাক্ট নাম্বার যদি পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়, কিংবা এই ডায়েরির মধ্যেই যদি, কিন্তু নামটাই তো জানা হয়নি। 7-5 ভাবতে ভাবতেই ডায়েরিটা নিজের জিম্মায় নিয়ে নিল শায়েরি। এবার আগে থেকে বুক করে রাখা হোটেলের নাম্বারে ফোন করতে হবে। একটা ইউথ গার্লস হোস্টেল বুক করেছে ও। পাহাড়ে সোলো ট্রাভেলার মহিলাদের জন্য বেশ সেফ, আর জায়গাটাও ম্যাল থেকে খুব বেশি দূরে নয়। জাকির হোসেন রোড, তা দিয়ে সামান্য একটু এগিয়ে টেলিফোন টাওয়ারের একটু আগেই হোস্টেলটা। ঘরের একটা দিকে এত বড় একটা কাঁচের জানলা, সেই জানলার কার্টন সরালেই স্তরে স্তরে পাহাড়গুলো জাপটে ধরতে আসে। এখন অবশ্য বর্ষার সময়, তাই মেঘলা আকাশে কাঞ্চন দাদার দেখা পাওয়া যাবে না। কিন্তু বর্ষায় পাহাড়ের অন্যরকম সৌন্দর্য থাকে, ঘন সবুজ হয়ে থাকে চারিদিকটা। বৃষ্টি ভেজা এই সবুজ রংটা উপভোগ করবে বলেই তো এই সময়টাকে বেছে নিয়েছে শায়েরি। আর তাছাড়া এই সময় পাহাড়ে পর্যটকও থাকে কম, তাই বেশ নিশ্চিন্তে নিরিবিলিতে কটা দিন ঘুরে বেরিয়ে একা একাই আনন্দ করে নেবে ও। তবে আপাতত বেলা প্রায় 1:30। এখন একটু সামান্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেওয়াটা জরুরি। সারা রাতের ট্রেন জার্নি, তারপর এতটা গাড়ি করে আসার ধকল, সবটা একটু কমে গেলে তারপর না হয় সন্ধেবেলায় ছাতাটাকে সঙ্গী করে একটু ম্যাল মার্কেট থেকে ঘুরে আসবে। ওদিকে আর এক কাণ্ড, ওখরা পৌঁছে টনক নড়েছে ঋদ্ধিমানের। ওর আজীবনের সঙ্গী লেখার ডায়েরিখানা ফেলে এসেছে শেয়ার ট্যাক্সিতে। তন্ন তন্ন করে লাগেজের সমস্ত চেইন খুলে দেখেছে ও, কোথাও নেই ডায়েরিটা। ভীষণ রকম কান্না পাচ্ছে ঋদ্ধিমানের। অনুষ্কাকে ঘিরে যতটুকু স্মৃতি রয়েছে ওর মনের মধ্যে, সবটুকুই লেখা রয়েছে ওই ডায়েরিটার মধ্যে। মান, অভিমান, ঝগড়া, হাসি, কান্না, দুঃখ, কষ্ট সব কিছু দিয়ে একটু একটু করে সাজিয়ে তুলেছিল ডায়েরিটাকে। আজ না আছে অনুষ্কা, আর না রইল ডায়েরিটা। বিচ্ছেদ যেন বড় বেশি পাকাপাকি হয়ে গেল এবার।
এখন থাকার মধ্যে যেটুকু পড়ে রইল সেটুকু শুধুই স্মৃতি। কত স্বপ্ন ছিল ওদের দুজনের চোখে। এই তো মাত্র বছর চারেক আগে, যখন সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল দুজন মিলে। আচ্ছা রিদ্ধি, তুই এরপর কি করবি? কি করব মানে? বাড়ি যাব, গিয়ে ঘুমোবো। দেখেছিস তো, সবই তুই আর কি। বলতে চাইছি এই যে আজকে তো আমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেল, এবার কি করবি? এরপর আবার কি করব? এই দেখ, সবে মাত্র লাস্ট সেমিস্টার শেষ হয়েছে। আপাতত একটা মাস আমি বেশ রিল্যাক্স করে ঘুমিয়ে পড়াশোনা, লেখালেখি এসব করে সময় কাটাবো। আর তাছাড়াও অনেক প্ল্যান আছে আমার। মাঝখানে না কিছু ভালো ভালো মুভি দেখতে যাব। যাবি আমার সঙ্গে? আমি না এসব প্ল্যানের কথা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করছি এবার নেক্সট পড়াশোনা কি করবি। দেখ, আমাদের এমন একটা কিছু নিয়ে পড়াশোনা করতে হবে যাতে চটপট মাস্টার্স কমপ্লিট করলেই চাকরিটা পেয়ে যাই। তারপর চেষ্টা করব সোজা ফ্লাই করতে। কেন? চাকরি পেয়ে গেলে তোর ডানা গজাবে? আবার ফালতু কথা। আচ্ছা, তোর ইচ্ছে করে না আমরা বেশ দেশের বাইরে গিয়ে একটা বেটার কোনো জায়গায় বেটার কোনো কেরিয়ার শুরু করব, অন্য কোনো একটা উন্নত দেশে একটা উন্নত জীবনযাত্রা? আমার তো ভাবলেই কিরকম থ্রিলিং লাগে। কেন রে? দেশের বাইরে গিয়ে কেরিয়ার করার মধ্যে কোনো সাসপেন্স আছে নাকি? আমার তো বরং ভাবতে ভালো লাগে, একটা ছোট্ট পাহাড়ে একটা ছোট্ট ঢালে বসে আমি কবিতা লিখছি। আহা! ন্যাকা ষষ্ঠী, ওই কবিতা লিখে যেন পেট চলবে। কেন কেন? এর আগে কি কেউ কখনো সাহিত্য, কাব্য এসব করে জীবনযাত্রা রক্ষা করেনি? রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এনারা কি তাহলে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ঠাকুরবাড়ির জমিদারি ছিল আর বঙ্কিমচন্দ্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তাই ওনাদের পেটের দায় ছিল না, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে জে.কে. রাউলিং, ওনার কি অবস্থা ছিল জানিস তো? হ্যারি পটার লেখার আগে ওনার দেওয়ালে কিন্তু পিঠ ঠেকে গিয়েছিল। শোন, তোর সঙ্গে আমি এত তর্কাতর্কিতে যেতে পারবো না। সোজা কথা হচ্ছে, এরপর এমন কিছু পড়াশুনো করবি যাতে তাড়াতাড়ি চাকরিটা পেয়ে আমরা বিদেশে গিয়ে সেটেল করতে পারি। কিন্তু আমি তো এক টুকরো পাহাড়ের ছোট্ট একটা ঘরেই খুশি রে। তার থেকে বেশি কিছু আমার চাই না এই জীবনে। আমার চাই, ক্ষতি আছে? আজ হয়তো ডানা মেলে উঠছে অনুষ্কা, আর মুখ থুবড়ে পড়েছে ঋদ্ধিমান। আবার নতুন করে গড়ে তুলবে ওর স্মৃতির বুনিয়াদ। আবার নতুন করে স্মৃতির দুনিয়া সাজাবে ঋদ্ধিমান। একতরফা ভালোবাসায় ক্ষতির তো কিছু নেই। না আছে হারাবার ভয়, না আছে নতুন করে কষ্ট পাওয়ার সুযোগ। শুধু উজাড় করে দিয়ে যাও নিজের ভালোবাসাটা। প্রতিদানে কিছু পাওয়ার আশাও নেই, তাই পেয়ে হারানোর চিন্তাও নেই। ঋদ্ধিমান যখন ওখরে পৌঁছয়, তখন রোদের আলো ঠিক এক চিলতে মেঘের ভিতর দিয়ে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের গা। ছোট্ট গ্রাম ওখরে, একদম নিঃশব্দের মতো নিস্তরঙ্গ, অথচ ভেতরে যেন বহমান এক অদৃশ্য সুর। দার্জিলিং শহরের কোল ঘেঁষে অবস্থিত এই নির্জন পাহাড়ি বসতি যেন পর্যটকদের চোখ এড়িয়ে গিয়ে শুধু সেই মানুষগুলোকে আপন করে নেয় যারা ভিড় থেকে পালাতে চায় নিজের চেনা গণ্ডি থেকেও। ঋদ্ধিমানের হোমস্টের ঘরটা বেশ সাধারণ। কাঠের দরজা জানলার গায়ে পুরনো রং। জানলার বাইরেই দূরে দার্জিলিং শহরের কংক্রিটের সারি, আর তার উপর দিয়ে ভেসে চলা নীলচে ধোঁয়ার মতো মেঘ। খোলা বারান্দায় দাঁড়িয়ে এক কাপ গরম চায়ের সঙ্গে পাহাড়ি হাওয়া যখন চোখে মুখে এসে লাগে, ঋদ্ধিমানের মনে হয় যেন তার নিজেরই এক বিস্মৃত প্রান্তে এসে দাঁড়িয়েছেও। এখানে এসে মনে হচ্ছে আমি যেন শহরের সব কোলাহল ছাড়িয়ে এসে পড়েছি এক অন্য দুনিয়ায়। এতদিন চারপাশে এত শব্দ, এত ব্যস্ততায় চাপা পড়ে যাচ্ছিল আমার নিজের ভিতরের আওয়াজটা। এখন এখানে দাঁড়িয়ে যখন দূরের ওই দার্জিলিং শহরটা দেখছি, মনে হচ্ছে শহরটা যেন একটা কাঁচের পুতুলের মতো,
দেখতে যতটা সুন্দর, ভিতরটা ঠিক ততটাই ফাঁপা। ঘুম স্টেশনটা এখান থেকে চোখে পড়ে না ঠিকই, কিন্তু টয় ট্রেনের হুইসেলের আওয়াজ যেন ভেসে আসছে। শব্দটা যেন একটা ঘোরের মতো ভাসতে ভাসতে ছুঁয়ে দিয়ে যাচ্ছে মন। ওর চোখে কেমন যেন ক্লান্তি লেগে রয়েছে, কেমন যেন একটা কষ্ট দলা পাকিয়ে রয়েছে গলার কাছটায়। আমার আজকাল কিছুতেই মন টেকে না কোথাও। এই পাহাড়ের গায়ে লেপ্টে থাকা কুয়াশার মতোই আমি কি তবে আস্তে আস্তে মুছে যাচ্ছি, নাকি নতুন করে গড়ে উঠছি এই নির্জনে? ঋদ্ধিমান হোমস্টের পাশে থাকা ছোট্ট একটা ঝর্ণার দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া সেই স্রোত যেন তার নিজের ভেতরের অস্থিরতার প্রতিবিম্ব। সামনে গাছগাছালি, রডোডেনড্রনের ঝাড়, পাহাড়ি ঝোপের আড়ালে মাঝে মধ্যে একাধটা অচেনা পাখির ডাক। এসবের মাঝে দাঁড়িয়ে ঋদ্ধিমানের মনে হয় শহরের কোনো ব্যস্ত ক্যাফেতে সে যেন আর ফিরতে চায় না। মানুষের ভিড়ের ভিতর থেকেও আমি যেন একা ছিলাম, আর এখানে প্রকৃতির এই গভীর কোলে বসে আমি সেই একাকিত্বকেও যেন আপন করে নিতে পারছি। আজ বড্ড ইচ্ছে করছে আজ এখানেই হারিয়ে যাই, আর যেন গোটা পৃথিবী আমার খোঁজ না করে। যারা ভালোবাসে, যারা একে অপরকে জানে বোঝে, তাদের গল্প হয়তো সহজ, কিন্তু এই না জানার গল্পটা অনেক বেশি রহস্যের। আমি জানি না এই গভীর রহস্যটা উন্মোচিত আদৌ কোনোদিন হবে কিনা। ঋদ্ধিমান আকাশের দিকে তাকিয়ে থাকে। মেঘ জমেছে, পাহাড়ি বৃষ্টি ম্যাজিক জানে একটা। তার চোখে তখন কুয়াশা নয়, একটা অদ্ভুত স্বপ্নের ঘোর লেগে রয়েছে। তার মনে হচ্ছে এই পাহাড় তাকে কিছু একটা বলতে চাইছে, হয়তো কোনো গল্প শোনাতে চাইছে, যেটার শুরু হয়েছে কোনো এক নাম না জানা স্টেশনের প্ল্যাটফর্মে, কিন্তু শেষ কোথায় ও জানে না। সন্ধে থেকেই বৃষ্টিতে ভেসে যাচ্ছে শৈলনগরী। আজ আর হোস্টেল থেকে বেরিয়ে ঘোরাঘুরি করতে ইচ্ছে করছে না শায়রির। অলস সন্ধেটায় হোস্টেল ক্যান্টিনের চিকেন মোমো আর থুকপা অর্ডার করে বেডসাইড ল্যাম্পটা জেলে নেয় শায়রি। ওবেলার ওই ছেলেটার ফেলে যাওয়া ডায়েরিটাকে টেনে নেয় কাছে, তারপর পাতা উল্টাতে শুরু করে একটার পর একটা। প্রথমে নেহাতি কৌতূহল, আর তারপর আগ্রহটা ক্রমশ বাড়তে থাকে। প্রতিটা পাতায় রয়েছে বিচ্ছেদের সুর, অভিমানের বন্যা আর অনেক অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর হয়তো জানা রয়েছে শায়রির। হয়তো এই প্রশ্নগুলোর উত্তর ছেলেটা পেলেই ওর জীবনটাও সুন্দর হয়ে উঠতে পারে। খুব ভালো করেই বুঝতে পারছিল ও বেলায় ছেলেটাকে দেখে। ওর ওই ব্রেক করা হার্ট সাইন, মাঝে মাঝে উদাস চোখে জানলার বাইরে তাকিয়ে থাকা, আবার মাঝে মাঝে ডায়েরির পাতায় খসখস করে কিছু একটা লিখে রাখা, সব কিছুর মধ্যেই ছেলেটার মধ্যেকার চাপা কষ্টটা নজরে পড়েছিল তখনই। ডায়েরির যে পাতায় চোখটা প্রথম আটকে গেল, সেখানে লেখা ছিল, আচ্ছা যদি এমন হতো সবাই সবার মনের মতো, থাকতো না তো ক্ষোভ অভিযোগ কারোর মনের অন্দরে, তখন কি আর করতে বলো মান অভিমান ঝগড়া ঝাঁটি, লুকোতে মুখ ঘরের কোণে, কান্না হাসির বন্দরে। মনে মনে খানিকটা রাগ হলো শায়রির। কেন কারোর মতো করে নিজেকে গড়ে তুলতে হবে? কেন কারোর মনের মতো না হতে পারার আক্ষেপ থাকবে আর একটা মানুষের মনে? মানুষ তো নিজের জন্য বাঁচে। নিজের সাইড ব্যাগে থাকা লাল পেনটা চট করে বের করে ফেলল, তারপর খসখস করে লিখে ফেলল দু চার কথা, যেন উত্তরটা দেওয়ারই ছিল। এ আবার কেমন কথা?
কেউ কারোর মনের মতো হলেই ভালো থাকা যায়। আর সব থেকে বড় কথা, মানুষ হিসেবে নিজের একটা অস্তিত্ব সবারই তো থাকে। সেখানে নিজেকে অন্য কারোর মনের মতো করে গড়ে তুলতে হবে এমন তত্ত্বে আমি একেবারেই বিশ্বাস করি না। যে যেমন, অপর প্রান্তের মানুষটা তাকে তেমন ভাবেই গ্রহণ করলে সেখানেই একমাত্র ভালোবাসা জন্মায়। মনে নেই আমাদের গুরুদেবের সেই লাইনগুলো? তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আরও একটা পাতা উল্টাতেই চোখে পড়ল আরও কয়েকটা লাইন। আচ্ছা, যদি তোমার কথা সব শুনতাম, চলতাম খুব লক্ষ্মী হয়ে, রাগ দেখানোর সুযোগ পেতে যা বলতে তাই মানতাম, যেমন খুশি বাঁচতে ভালো সুযোগ পেলে, তাহলেও কি আমায় ছেড়ে চলেই যেতে? আজকে না হয় বৃষ্টি নামুক, কুয়াশা হোক দু চোখ জুড়ে, আজকে না হয় মেঘ জমুক অল্প করে, আজকে না হয় সুখের অসুখ রক্তে মিশুক, আজকে না হয় বেঘোর হই ভীষণ জ্বরে। লাইনগুলো বড্ড মনের মধ্যে গেঁথে যাচ্ছিল শায়রির। ছেলেটার বিচ্ছেদের যন্ত্রণা যেন খানিকটা হলেও অনুভব করতে পারছিল। কিন্তু এমন একটা অনুভূতিপূর্ণ মন, এমন একটা শান্ত স্বভাবের ছেলের মধ্যে কি এমন অসম্পূর্ণতা লক্ষ্য করেছিল মেয়েটা? কেনই বা ছেড়ে চলে গিয়েছিল তাকে? আর যদি ছেড়ে চলেও গিয়ে থাকে, তাহলে তার স্মৃতি আঁকড়ে আর কতদিন বেঁচে থাকবে ও? হঠাৎ করেই কষ্ট হলো নাম না জানা ছেলেটার জন্য। কিন্তু এমন কেন হচ্ছে? এমন তো হওয়ার কথা নয়। চটপট আরও দু চারটে লাইন জুড়ে দিতে ইচ্ছে হলো। এমন ভাবে কষ্ট পেলে চলে? জীবনটা তো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। যে চলে গেছে সে কোনোদিন সাথেই ছিল না, কারণ যে থাকে সে চলে যেতে পারে না। যে গেছে ফেলে রেখে গেছে এক রাশ স্মৃতি, আর সেই স্মৃতিগুলো জট পাকাবে মনের মধ্যে, তারপর টেনে ধরবে পিছন দিকে, এগোতে দেবে না। মনে নেই লাইনগুলো? মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকি আছে, কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। এবার হুঁশ ফিরল শায়রির। ইস, এসব কি করছে ও? এই ডায়েরি তো ওর নয়। তাহলে কেন অযথা ও নিজের চিন্তা ভাবনাগুলো লিখে দিচ্ছে এভাবে? যদি কখনো ফিরিয়ে দেওয়া যায় ছেলেটার হাতে, আর সে যদি দেখে ফেলে এই লাইনগুলো, নিশ্চয়ই খারাপ ভাববে। না না, যে করেই হোক ছেলেটার ডায়েরি ফিরিয়ে দিতে হবে ওর হাতে। ডায়েরিটাকে ভালো করে ঘেঁটে খুঁজে পেল একটা ফোন নাম্বার। এখন রাত্রি 9:30, খুব বেশি রাত হয়ে যায়নি। চটপট ফোন করলো নাম্বারটায়। ফোনের ও প্রান্তে তখন অচেনা গলা। নমস্কার, আমি শায়রি কথা বলছি। আপনার আমাকে চেনার কথা নয়, তবে আপনার নাম খুব সম্ভবত রূপম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি আজ সকালে দার্জিলিং আসছিলাম শেয়ার ট্যাক্সিতে। তখনই একটি ছেলে ওর ডায়েরিটা ফেলে গেছে। সেই ডায়েরিতে লেখা রয়েছে অনেক অনেক কবিতা, আর তার সঙ্গে কয়েকটা ফোন নাম্বার। সেখান থেকেই আপনার নাম্বারটা পেলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি ওনার নামটা জিজ্ঞাসা করিনি। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আসলে ডায়েরিটা ফেরত দেওয়াটা না খুব দরকার ওনার হাতে। উনি ঘুম স্টেশনে নেমে গেছেন, আমি দার্জিলিংয়েই আছি। যদি কোনোভাবে ফোন নাম্বারটা একটু দেন, তাহলে ওনার সঙ্গে ফেরার পথে মিট করে ডায়েরিটা হাতে তুলে দিতে পারি। একটু একটু ওয়েট করুন, আমি নাম্বারটা নোট করে নিই।
অবশেষে শান্তি। ডায়েরির মালিকের ফোন নাম্বার পাওয়া গেছে, তবে আজ নয়, কাল সকাল সকাল একবার ফোন করে নেবে ছেলেটাকে। আজ তাড়াতাড়ি ঘুম নেমে এলো চোখে। পরের দিন সকাল হতেই ফোন নাম্বারটা ডায়াল করলো শায়রি, কিন্তু নাম্বারটা পরিষেবা সীমার বাইরে। কেটে গেল আরো 2 দিন। বেশ কয়েকবার ফোন নাম্বারটায় ডায়াল করার চেষ্টা করলেও ও প্রান্তে রিংয়ের বদলে শোনা যায় সেই একই কথা, নট রিচেবল। সম্ভবত যেখানে রয়েছে সেখানে নেটওয়ার্ক স্ট্রং নয়, তাই হয়তো কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারা যাচ্ছে না। আর একটা দিন পর ফিরে যাবে শায়রি। ফিরে আসার আগের দিন আরও একবার ফোন করলো নাম্বারটায়। এবার রিং হলো। বুকের ভেতরটা ধুকপুক করছে শায়রির, কিন্তু কেন তা জানে না। হ্যালো, হ্যালো, আমি শায়রি। মনে আছে এনজিপি স্টেশন থেকে আমরা একটা শেয়ার ট্যাক্সিতে করে দার্জিলিং আসছিলাম, আপনি ঘুম স্টেশনে নেমে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, খুব চিনতে পারছি। আপনি আমার নাম্বার? আরে হ্যাঁ, সেটাই বলার জন্য তো ফোন করেছি। আপনার পরিচিত রূপম, ওনার কাছ থেকে আপনার নাম্বারটা পেলাম। আপনি আপনার ডায়েরিটা ফেলে চলে গিয়েছিলেন তো, কিন্তু দুঃখিত, আমি ডায়েরিটা খুলে দেখে ওনার ফোন নাম্বারটা জোগাড় করেছি। আর জোগাড় করেছি বলেই আপনার সঙ্গে যোগাযোগ করাটা সম্ভব হলো। আরে না না, ঠিক আছে, এ তো আমার একটা খুব বড় রকমের উপকার করে দিলেন আপনি। আসলে ডায়েরিটা হারিয়ে যাওয়ার পর থেকেই না খুব... জানি, আসলে সদ্য মন ভেঙেছে তো আপনার, তাই একটু বেশি সেন্সিটিভ হয়ে পড়েছেন বোধহয়। কিন্তু আপনি জানলেন কি করে? আরে আপনার লেখার পরতে পরতে বিরহ জড়িয়ে রয়েছে যে। আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনার লেখাগুলো পড়েছি, বিশ্বাস করুন খুব ভালো লেগেছে। ইস, এই সমস্ত খামখেয়ালি লেখায় আপনি আবার... ওসব ছাড়ুন তো, বলুন আপনি কবে ফিরছেন? তাহলে এনজেপি স্টেশনে যদি দেখা করে কোনোভাবে এটা দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, আসলে আমার আরো 2 দিন পরে ফেরার কথা ছিল, কিন্তু একটা জরুরি ইন্টারভিউ কল পেয়েছি কলকাতা থেকে। আসলে এমন ভবঘুরের জীবন তো আর বেশি দিন কাটানো যায় না, চাকরিটা খুব দরকার, তাই আমাকে গতকাল ইমার্জেন্সি চলে আসতে হয়েছে। ও, তার মানে আপনি কলকাতা পৌঁছে গেছেন? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমিও তো পরশুদিন কলকাতা পৌঁছচ্ছি। মানে কালকে রাত্রে ট্রেন আমার, পরশুদিন পৌঁছে তারপর না হয় আপনাকে মিট করে দিয়ে দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। কোথায় মিট করা যায় তাহলে? আপনার বাড়িটা? আমার বাড়ি পাইকপাড়ায়। আপনার? ও, আমার তো ডানলপে, তাহলে তো খুব বেশি দূরে নয়। তাহলে না হয় একদিন... মিটিং ফিক্স হলো, কিন্তু যেদিন ফাইনালি মিট করার কথা সেদিন এমফিলের কাজের জন্য একটা জরুরি ইন্টারভিউয়ে শায়রিকে রওনা হতে হলো দিল্লির উদ্দেশ্যে। তবে দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না, তাই মনে করে ডায়েরিটা কোরিয়ার করে দিতে ভুলল না ঋদ্ধিমানের ঠিকানায়। কোরিয়ারের প্যাকেট খুলতেই পুরনো ডায়েরিটা ধরা পড়ল ঋদ্ধিমানের হাতে। কয়েকদিন ধরে ডায়েরি হারিয়ে যাওয়ার যন্ত্রণা তাকে যেন ভিতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। ডায়েরির প্রতিটা পাতায় ছিল তার নিজের কষ্ট, অনুষ্কার স্মৃতি আর অসমাপ্ত কিছু স্বপ্নের খসড়া। তাড়াহুড়ো করে ডায়েরিটা খুলল, আর প্রথম পাতায় চোখ পড়তেই থমকে গেল। নীল কালির নিচে একটা অচেনা লাল কালির হাতের লেখা। পাতার ফাঁকে ফাঁকে এমন অজস্র লাল কালিতে ভর্তি কিছু শব্দ। ঋদ্ধিমান অবাক হয়ে একে একে পাতাগুলো উল্টাতে শুরু করলো। তার প্রতিটা কবিতার নিচে কেউ নিজের মতো করে উত্তর লিখে রেখে গেছে। কোথাও প্রশ্নের উত্তর, কোথাও শুধু 1-2 লাইন, যেমন তোমার কষ্টটা আমি পড়ে ফেলেছি অচেনা মানুষ। মুহূর্তেই যেন রক্ত মাথায় চড়ে গেল ঋদ্ধিমানের। এই ডায়েরি ওর একান্ত নিজের, এখানে কেউ এভাবে হাত দিতে পারে? মেয়েটা কি পুরো ডায়েরিটাই পড়ে ফেলেছে? ব্যক্তিগত জিনিস এইভাবে কেউ ঘাঁটাঘাঁটি করে? ডায়েরির শেষ পাতায় চোখ আটকে গেল। তুমি যদি জানতে, অচেনা হয়েও তোমার এই কথাগুলো আমাকে কিভাবে ছুঁয়ে গেছে। আর পড়ল না ঋদ্ধিমান, ধপ করে বন্ধ করে দিল ডায়েরিটা।
মনে মনে ঠিক করলো, যখন মেয়েটার সঙ্গে দেখা হবে বা কথা হবে, এই অন্যায়ের জন্য ওকে ভালো করে বকুনি দেবে। ডায়েরিটা সাময়িক বন্ধ করে রাখলেও মনের মধ্যে একটা অদ্ভুত কৌতূহল আবার ডায়েরির পাতাগুলোর দিকে টেনে নিয়ে গেল ঋদ্ধিমানকে। প্রথমে খানিকটা রাগ হলো, বিরক্তিও প্রকাশ পেল চোখে মুখে, কিন্তু পাতার প্রতিটা উত্তর যেন ওর অন্তরের ভিতর থেকে লেখা। মনে হলো কেউ তার অব্যক্ত কথাগুলো নিজের ভাষায় তাকে ফিরিয়ে দিচ্ছে। শায়রির সেই অচেনা হাতের লেখা যেন ধীরে ধীরে তার মনের গভীরে গিয়ে বাসা বাঁধছে। পাতা উল্টাতে উল্টাতে সে থেমে গেল একটা জায়গায়। তার লেখা একটা ছোট্ট কবিতার ঠিক নিচে লেখা রয়েছে, কষ্ট না হয় পেলাম খুবই, ঝরলেও না হয় চোখের জল। আচ্ছা, তবু তোমার মনের মাঝে আজও চলবে রং বদল? হঠাৎ যদি রাস্তা ভুলে মনের কোনো গণ্ডগোলে পৌঁছে যাই তোমার বাড়ি, সেদিনও কি এমনভাবে থাকবে দূরে মুখ ঘুরিয়ে? সেদিনও কি করবে আরই? কষ্টকে শব্দে বেঁধে রাখতে পারলে সে আর একা থাকে না। তুমি যে ভাঙা গানের সুরে হারিয়ে গেছো, আমি সেই গানের সাথী হতে পারি কি? ঋদ্ধিমান হঠাৎ থেমে গেল। মনে হলো এই অচেনা মেয়েটা যেন ওর সমস্ত ভেতরের কষ্ট, স্বপ্ন, ভালোবাসা সব কিছু চোখ বুজে পড়ে ফেলছে। একটা অদ্ভুত অনুভূতি ভর করলো ওর ওপর, ঠিক যেভাবে ও একদিন চেয়েছিল অনুষ্কাকে পাশে পেতে, তেমনি যেন শায়রির এই শব্দগুলো ওকে ছুঁয়ে যাচ্ছে বারবার। অদ্ভুত মেয়ে তো। কে তুমি? তুমি কি করে আমার মনের প্রত্যেকটা আঁকি বুকি এত নিখুঁতভাবে পড়ে ফেললে বলো তো? আমি তো অনুষ্কাকে কতবার বোঝাতে চেয়েছি আমার স্বপ্নগুলো, আমার পাহাড় প্রমাণ নীরবতা, আমার ভেতরের সেই অনন্ত কষ্ট, কিন্তু ও শুনতে চাইতো না। তুমি লিখেছ আমি তোমার গানের সাথী হতে পারি কি? কেন যেন মনে হচ্ছে তুমি ইতিমধ্যেই আমার অসমাপ্ত গানের সুরে মিশে গেছো। আচ্ছা, এটা কি কাকতালীয়, নাকি সত্যিই তুমি আমার সেই অচেনা মেঘের মতো, যে ছুঁয়ে যায় অথচ দেখা যায় না? আমি কি তাহলে ভুল ভাবছি? নাকি এটাই সেই মুহূর্ত যখন ভাগ্য আমাদের অচেনা কারোর মাধ্যমে এক অদ্ভুত উত্তর পাঠায়? শায়রি, হ্যাঁ, এই নামটাই তো বলেছিলে। তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে বকতে চেয়েছিলাম, রাগ করতে চেয়েছিলাম তোমার উপর, কিন্তু এখন মনে হচ্ছে আমি যদি তোমার সঙ্গে একটিবারের জন্য বসে কথা বলতে পারতাম। ঋদ্ধিমান ডায়েরিটা বন্ধ করে ফেলল, রাখলো টেবিলের পাশে। মনটা যেন কোথায় হারিয়ে গেছে। শায়রির সেই অচেনা লেখা প্রতিটি পংক্তি যেন ওর বুকের ভেতরে বাজছে। অনুষ্কাকে নিয়ে সমস্ত রাগ, অভিমান, ক্ষোভ সবকিছু হঠাৎ করেই যেন হালকা হয়ে যাচ্ছে। কোথাও এক অদ্ভুত শান্তি এসে মনের ভেতরে বসছে। হয়তো এজন্যই মানুষ লেখে, যেন কেউ একদিন সেই কথাগুলো পড়ে হৃদয় দিয়ে তার উত্তর দেয়। এতদিনে বুঝল ঋদ্ধিমান, সে যতটা না লিখছিল নিজের জন্য, তার চেয়েও বেশি লিখছিল সেই অচেনা পাঠকের জন্য, যে একদিন ওর প্রতিটা শব্দকে ছুঁয়ে দেবে। ডায়েরির শেষ পাতায় শায়রির লেখা একটা লাইন পড়ে ও অবাক হয়ে গেল। তুমি যে একা নও ঋদ্ধি, এই পাহাড়ের কুয়াশায় তোমার মতো আরও কেউ হারিয়ে যায়, কিন্তু আমি যদি থাকি, তোমার কুয়াশা ঠিক কেটে যাবে। তোমার গানটা একদিন আমি ঠিক শেষ করে দেব। ঋদ্ধিমান চুপ করে তাকিয়ে রইল লাইনটার দিকে। মনে হলো যেন বুকের ভেতরে এতদিনে জমে থাকা সমস্ত ভার গলে যাচ্ছে। ও আস্তে আস্তে ফিসফিস করে বলল, তুমি তুমি কে শায়রি?
কেন মনে হচ্ছে তুমি আমাকে আমার থেকেও বেশি চেনো? আমি কি তোমার জন্য এতটুকু হলেও অপেক্ষা করব? তুমি জানো না এই কয়েকটা মাস আমি কিভাবে ভেসে গেছি একা। অনুষ্কার গল্পটা যেন একটা বন্ধ জানলা, যেটা থেকে আর আলো ঢোকে না। তুমি কি আমার সেই জানলাটা খুলে দিতে পারবে? আমি জানি না তুমি আমার জীবনে আসবে কিনা, কিন্তু আজ আমার মনে হচ্ছে এই ডায়েরিটা শুধু আমার নয়, আমাদের দুজনের গল্প। আমি কি সত্যিই তোমাকে খুঁজে পাবো? দিল্লির হস্টেলের ঘরে বসে শায়রির মনটা বারবার ফিরে যাচ্ছে দার্জিলিংয়ের কুয়াশায় ঢাকা সেই মুহূর্তগুলোয়। কোরিয়ার করার পরও ডায়েরির পাতাগুলো যেন এখনও চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। ঋদ্ধিমান ডায়েরিটা পেয়ে কি ভাবলো? রাগ করেছে নাকি? প্রতিটা উত্তরের মধ্যে ওর অনুভূতিগুলো কি খুঁজে পেয়েছে? শায়রি জানে ওই পাতাগুলোতে ও নিজের মনের কথা লিখেছে, কখনো উত্তর, কখনো প্রশ্ন, কখনো আবার অজানা একটা টানি। হয়তো ছেলেটা ভাবছে শায়রিকে কেন তার লেখার ভেতরে নিজের লেখা এভাবে ঢুকিয়ে দিতে চাইছে ও। ঋদ্ধিমান, আমি জানি না তুমি এখন কি ভাবছো, কিন্তু তোমাকে যদি জানাতে পারতাম তোমার ডায়েরিটা আমার হাতে আসার পর থেকে আমি কেমন বদলে গেছি। পাতার পর পাতা আমি পড়েছি আর ভেবেছি তুমি কেমন মানুষ যে নিজের ভেতরের কষ্ট এত নিঃশব্দে জমিয়ে রেখেছ। তুমি তো কারোর নাম লেখনি, শুধু কিছু ভাঙা স্বপ্ন, কিছু না বলা প্রশ্ন, কিছু ক্লান্ত ভালোবাসার গন্ধ। সেই গল্পের মধ্যেই আমি নিজেকে খুঁজে পেয়েছি। আমি ভেবেছি তোমার অসমাপ্ত লেখাগুলো হয়তো কোনোদিন শেষ হবে না, তাই আমি লিখে দিয়েছি আমার কথা, শুধু তুমি বুঝতে পারবে বলে। তুমি জানতে পারবে কেউ আছে যে তোমার ভেতরের নীরবতাকে বুঝতে পারে। তুমি কি রেগে গেলে আমার ওপর, নাকি একটুখানি হলেও আমার উত্তরগুলো তোমার মন ছুঁয়ে গেছে? আমার খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে একবার কথা বলতে, কিন্তু সাহস হয় না। তুমি যদি ভাবো আমি তোমার গল্পে ঢুকে পড়েছি অযথা। কোরিয়ারের প্যাকেটটা প্রথমে একপাশে ছুঁড়ে ফেলে দিতে চেয়েও হঠাৎ থেমে গেল ঋদ্ধিমান। মনে একটা অজানা টান কাজ করল। প্যাকেটটা আবার টেনে নিল নিজের কাছে। প্যাকেটের গায়ে ঠিকানার নিচে ছোট্ট করে নাম লেখা ছিল, শায়রি, আর একটা ফোন নাম্বার। কিছুক্ষণ হাতের মোবাইলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর দ্বিধা কাটিয়ে একটা ছোট্ট মেসেজ লিখে ফেলল। ধন্যবাদ শায়রি, ডায়েরিটা ফিরিয়ে দেওয়ার জন্য নয়, শুধু তোমার শব্দগুলো পড়ে মনে হলো কেউ আমাকে এতটা বুঝতে পেরেছে অনেক দিন পরে। ভালো আছো তো? হঠাৎ ফোনে মেসেজের টোন বেজে উঠতেই বুকটা কেঁপে উঠল। স্ক্রিনে লেখা নামটা দেখে প্রথমে একটু অবাকও হলো, তারপর ধীরে ধীরে মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। কিছুক্ষণ মেসেজটা পড়ে চুপ করে বসে রইল। আঙুলগুলো কিবোর্ডে গিয়ে থেমে গেল বারবার। কি লিখবে ও? শেষে সাহস করে ছোট্ট একটা উত্তর টাইপ করলো। আমি ভালো আছি। আপনার ডায়েরি পড়ে মনে হলো যেন কথাগুলো আমার মনেও কোথাও লেখা ছিল। ধন্যবাদ এত সুন্দর করে লেখার জন্য। শায়রির ছোট্ট মেসেজটা পড়ে ঋদ্ধিমানের মনে যেন অদ্ভুত এক আলো ছড়িয়ে পড়ল। এতদিন ধরে যে কষ্ট, অভিমান, একাকিত্ব জমেছিল ডায়েরির পাতায় পাতায়, সেই জায়গায় যেন কেউ আলতো করে হাত রেখে বলল, আমি শুনছি তোমার কথা। মনে হলো এই মেয়েটার সঙ্গে একবার না দেখা হলে হয়তো কিছু একটা অসম্পূর্ণ রয়ে যাবে।
কলমের মানুষ হলেও এ মুহূর্তে তার হাত কিবোর্ডে দৌড়তে শুরু করলো। তোমার উত্তর পেয়ে খুব ভালো লাগলো। একবার যদি দেখা করা যায়, মানে পাশাপাশি অথবা সামনাসামনি বসে 2 কাপ কফি খাওয়া যায়। তারপর বলো, তুমি কলকাতায় কবে ফিরছো? মেসেজটা দেখেই হাসি খেলে গেল শায়রির মুখে। একটুও দ্বিধা না করে মেসেজ টাইপ করলো চটপট। 2 দিন পর কলকাতায় ফিরব। আর হ্যাঁ, কফি নয়, চা খেতেই আমি ভালোবাসি। আর শুধু চা নয়, চিকেন স্যান্ডউইচ, সঙ্গে কিন্তু অবশ্যই মোমো। ছোট্ট ক্যাফেটার এক কোণে বসে আছে ঋদ্ধিমান আর শায়রি। বাইরে হালকা বৃষ্টি পড়ছে, জানলার কাঁচে জমেছে বাষ্প। টেবিলের উপর রাখা দার্জিলিং চায়ের কাপ থেকে হালকা ধোঁয়া উঠছে। পাশে ধোঁয়া উঠছে চিকেন মোমো আর স্যান্ডউইচ থেকেও, কিন্তু খাওয়ার দিকে কারোর মন নেই। দুজনের চোখ কখনো হঠাৎ মিলে যাচ্ছে, আবার হঠাৎ এড়িয়েও যাচ্ছে, যেন হাজারটা কথা জমে আছে, অথচ কেউ শুরুটা আর করতে পারছে না। এই অদ্ভুত নীরবতা ভাঙতে ঋদ্ধিমান পকেট থেকে নিজের পেনটা বার করল। টেবিলের উপর রাখা টিস্যু পেপারটা নিজের দিকে টেনে নিয়ে ধীরে ধীরে লিখল কয়েকটা শব্দ। তারপর এক মুহূর্ত তাকিয়ে রইল শায়রির দিকে। তারপর আলতো করে এগিয়ে দিল টিস্যু পেপারটা। তুমি কি জানো, তোমার উত্তরগুলো পড়তে পড়তে আমার কি মনে হয়েছে? আমার একা গল্পটার জন্য তুমি ছিলে হারানো শেষ লাইন। আমার কবিতাগুলোকে শেষ করার জন্য তোমাকেই দরকার ছিল। হবে আমার বন্ধু, থাকবে আমার পাশে। শায়রি পেনটা হাতে নিয়ে নিল, একটু থেমে তাকালো ঋদ্ধিমানের চোখের দিকে। তারপর টিস্যুর উপর নরম আমি হাতে থাকবো লিখল, তোমার পাশে, ঠিক যেমন সকাল থাকে সূর্যের অপেক্ষায়, ঠিক যেমন পাহাড় আঁকড়ে ধরে মেঘ। তোমার প্রতিটা ভাঙা স্বপ্নে আমি হব নতুন রঙের আঁচড়। তুমি পড়ে গেলে হাত বাড়িয়ে তুলব। শুধু বন্ধু নয়, তুমি আমার অর্ধেক মন হয়ে থাকবে। লেখাটা পড়েই ঋদ্ধিমানের চোখ দুটো হঠাৎ ঝাপসা হয়ে উঠল। অজান্তেই বুকের ভেতর জমে থাকা সব কথা যেন হঠাৎ বেরিয়ে আসতে চাইছে। টিস্যু পেপারটা আলতো করে ভাঁজ করে পকেটে রাখলো ও। তারপর কিছু বলতে চেয়েও যেন বলতে পারল না, শুধু কোনো ক্রমে বলে উঠল, একটু আসছি। চেয়ারটা ঠেলে প্রায় পালিয়ে যেতে চাইছিল ঋদ্ধিমান। ঠিক তখনই পেছন থেকে অদ্ভুত উষ্ণতা টানল ওকে। চমকে ফিরে তাকাতেই দেখল শায়রি হাতটা শক্ত করে আঁকড়ে ধরেছে ওর। সেই নরম দৃঢ় স্পর্শে ঋদ্ধিমানের হঠাৎ যেন নিঃশ্বাস আটকে গেল। মনে হলো মেঘের ফাঁক দিয়ে হঠাৎ সূর্যের আলো নেমে এলো বুকের ভিতর। শায়রি ঋদ্ধিমানের হাতটা ধরে রাখলেও চোখে এক অদ্ভুত দৃঢ়তা। হালকা কাঁপা গলায় ধীরভাবে বলল, যাবে কোথায় ঋদ্ধিমান? আমি তো আছি তোমার পাশে। আর তুমি একা নও, আমিও আছি। আমার খুব ইচ্ছে করে জানো, তোমার সব অসম্পূর্ণ গল্পগুলো একদিন একসাথে শেষ করব। ঋদ্ধিমান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর হাতের উপর শায়রির হাতের উষ্ণতা যেন সব কথাগুলো মুছে দিল এক মুহূর্তে। চোখের ভেতরে জমে থাকা জল এবার অশ্রু হয়ে নামার আগেই ও একটুখানি হাসল। তারপর মৃদু কণ্ঠে বলল, চলো আমরা একসাথে শেষ করি গল্পটা, একসঙ্গে, পাশাপাশি। তুমি থাকলে আমার অসম্পূর্ণ পাতাগুলোয় আর শূন্যতা থাকবে না।
স্থান কাল পাত্রের সব সীমারেখা যেন হঠাৎ মুছে গেল। ক্যাফের চারপাশে কোলাহল, কিন্তু ওদের কাছে একদম চতুর্দিক নিস্তব্ধ। ঋদ্ধিমান এগিয়ে এলো, ধীরে ধীরে হাত বাড়িয়ে জড়িয়ে ধরল শায়রিকে। এই আলিঙ্গন যেন একটা অনন্ত অপেক্ষার উত্তর, যেন হারিয়ে যাওয়া সব শব্দ, অসমাপ্ত সব কবিতা এই একটা মুহূর্তেই পূর্ণতা পেল। শায়রির চোখ ভিজে এলো, কিন্তু এবার সেটা দুঃখে নয়। বাইরে হালকা বৃষ্টি, কাঁচের বাইরে রাস্তায় ভিজছে শহরের ধুলো। ঋদ্ধিমান আস্তে আস্তে বলল, চলো, আমাদের গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হোক। মাথা খারাপ নাকি? 1 ঘন্টা হয়ে গেল গল্প চলছে, আবার নতুন করে শুরু হবে? তুই তাহলে শুরু কর বাপ, আমি নেই। না 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 না, আমিও নেই, থাক বাবা, অনেক হয়েছে। আপাতত ওই ঋদ্ধিমান আর শায়রি, ওরা ওই জড়িয়ে ধরে ক্যাফের মধ্যে দাঁড়িয়ে রয়েছে না, ওদের থাকতে দে, জানিস, আমরা কেটে পড়ি, চল। হ্যাঁ একদম। তাহলে অপেক্ষার শেষে গল্পটা আজ এখানেই শেষ করি। শেষ কর। আচ্ছা, মানুষের ভালো লাগবে? সেটা তো কমেন্ট পড়লেই বুঝতে পারবো। তাহলে যদি ভালো লাগে কি করতে হবে? কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, আর যদি খুব ভালো লাগে শেয়ারও করতে হবে। আচ্ছা, কার সাথে শেয়ার করবে? বন্ধু বান্ধব যারা ভালোবাসে ভালোবাসার গল্প তাদের সঙ্গে, আর হ্যাঁ অবশ্যই নিজের প্রিয় মানুষটার সঙ্গে তো অবশ্যই। তাহলে যারা নতুন শুনলো আজকে আমাদের গল্প, তাদের জন্য কিছু বলবি নাকি? যারা প্রথম ভালোবাসার মরশুমের গল্প শুনলে তারা অবশ্যই নিজেদের নাম সহ একটা কমেন্ট করো কিন্তু, আর কেমন লাগছে গল্প অবশ্যই জানিও। আর তার সঙ্গে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুরা। আর গল্প না ভালো লাগলে ডিসলাইকটাও করে, জানিস তো, সেটা আমরা অ্যানালিটিক্সে দেখতে পাই। ঠিক আছে ঠিক আছে, শোনে বলেই তো ডিসলাইকটা করে নাকি? হ্যাঁ, তা ঠিকই বলেছিস। আচ্ছা যাই হোক, চল এবার ঝটপট ওই আগের সপ্তাহে যে 10 জন প্রথম সঠিক উত্তর দিয়েছিল তাদের নামগুলো বলে দিই চটপট। হ্যাঁ চটপট বলে দে, 10 ঠিক আছে। জন গুনে গুনে। আচ্ছা বাবা, তাই হবে, ঠিক আছে। তাহলে তাদের নামগুলো বলি। তারা হলো শেখ হাফিজুল, সুমনা গোড়া, রিয়া দাস, উজ্জ্বল, মোহিনী ভট্টাচার্য, মাসুমা আক্তার, শান্তনু ঘড়ুই, ঈশানী ঘোষ, নিয়তি সিং, শান্তনু বর্মন, সাহেব কর্মকার, রচনা সামন্ত। এই 10 জন হয়ে গেছে। হয়ে গেছে, গুনেছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এছাড়াও আরো অনেকেই। এই এবার প্রশ্নটা কর। দাঁড়া, প্রশ্ন করার আগে আরো একটা কাজ বাকি, ভুলে গেছিস। ব্যাস আবার বলবে তুই অনেক বকিস। সে বকুক, মানে সে বলুক আর কি, তবু বলবো, ভালোবাসার মরশুমের আরো একটা নতুন ভেঞ্চার আমরা শুরু করেছি এই মাস 2-3 হলো, ভূত চর্চা, তাই তো? হ্যাঁ, জমজমাটি ভূতের গল্প। প্রতি শনিবার রাত্রি 11টায় হাড় হিম করা একটা ভূতের গল্প নিয়ে আমরা আসছি, যাতে আপনি ভয় পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু গল্পগুলো শুনতে দুর্দান্ত লাগবে, কথা দিচ্ছি। নাটক 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 করেই তো জীবনটা কাটাতে হচ্ছে। নে নে চটপট কর, আচ্ছা, না যাই হলে হোক, যাই কিন্তু হোক, আবার দাঁড়া। সবাই বলবে। বেশ, দাঁড়া, আর একটা কথা বলে দিই, এই গল্পের ডেসক্রিপশন বক্সে আমি ভূত চর্চার লিঙ্কটা দিয়ে রাখছি। সবাই জানে না, অনেকে জানে না, তারা জানেই না আমাদের এই নতুন চ্যানেলটার কথা। তাই যারা সাবস্ক্রাইব করেনি তারা ওই লিঙ্ক থেকে সাবস্ক্রাইব করে নেবে। চল এবার প্রশ্নটা করে ফেলি। কে হ্যাঁ, করবে? প্রশ্নটা চটপট কর, না হলে কিন্তু অলরেডি কমেন্ট বক্সে সবাই লিখে ফেলেছে আজকের উত্তর, এবার শুধু ফিল আপটা করবে, তাড়াতাড়ি বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজকের উত্তর, হে বাবা দেখেছিস, আজকের প্রশ্ন ঋদ্ধিমান দার্জিলিংয়ে ঘুম স্টেশন থেকে খুব কাছেই কোন গ্রামে গিয়েছিল? গ্রামটার নাম বলতে হবে। এটা কঠিন। এটা কঠিন হয়ে গেল? একটু। মোটেই নয়, আমি বেশ কয়েকবার বলেছি এই গ্রামটার নাম। যদি গল্পটা কেউ মন দিয়ে শুনে থাকে, এটা কিন্তু বেশ সহজ উত্তর। কি কটকটে না খটখটে কি যেন নাম? ওসব বলবো কেন আমি এখানে। যাই হোক, চটপট দিয়ে ফেলুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। আর প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম আমি আগামী পর্বে ঘোষণা করে দেবো। আর কেউ শুনছে না, সবাই উত্তর দিতে গেছে, তুইও চল। আচ্ছা ঠিক আছে চল তাহলে, ওই কথাই রইলো, দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়, আর তারপর আবার নিয়ম মতো মঙ্গলবার।
উফ, প্রচুর বকে মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। আসি? ঠিক আছে, এসো। তাহলে আর একবার বলে দে অন্তত যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালোবাসার মরশুমের সঙ্গে থাকুন, ভূত চর্চাকেও সঙ্গে রাখুন। একদম। চ, টাটা। ফুচকা খাবো।